আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, আরও 15 দলকে ঐক্যে চাইছে বিএনপি। যুগপৎ আন্দোলনে থাকা নিবন্ধিত এবং অনিবন্ধিত 39 দল ছাড়াও ইসলামী, বাম, ডান এবং আরও 15টি দলের সঙ্গে এ নিয়ে আলোচনা শুরু করেছে বিএনপির দায়িত্বশীল নেতারা। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রথমে সব দল মিলে একটি যৌথ বিবৃতি দিতে পারে, পরে অভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার কথা ভাবছে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। এরপর জানিয়ে দিব, আমিরাতে বাংলাদেশিদের গ্রেপ্তারে হিউম্যান রাইট ওয়াচের বিবৃতি। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র আরব আমিরাতে বিক্ষোভের অভিযোগে 57 জন বাংলাদেশিকে যাবজ্জীবন সহ দীর্ঘমেয়াদী সাজা দিয়েছে দেশটির আদালত। তড়িঘড়ি করে বাংলাদেশিদের এমন সাজার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ওয়াচ HRW। এদিকে কোটা আন্দোলনে ছদ্মবেশে জামাত শিবিরের সন্ত্রাসীরা অনুপ্রবেশ করেছে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দিব, শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বিএনপি জামাতের, অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে কোটা আন্দোলনে মৃতের সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সহিংসতা এ পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার 28 জুলাই সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, সহিংসতায় কখনো বলা হচ্ছে 500 জনের মৃত্যু হয়েছে, আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সহিংসতায় এখন পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের সূত্রগুলো সহ বিভিন্নভাবে তথ্য পাওয়া গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, লেবাননে হামলা শুরু ইসরায়েলের। দক্ষিণ এবং পূর্ব লেবাননের গ্রাম এবং শহরগুলোতে বোমাবর্ষণ শুরু করেছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। এর আগে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু এবং কিশোর। তারা একটি মাঠে খেলা করছিল বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, লেবানন ভিত্তিক হিজবুল্লাহ যোদ্ধারা 30টির মতো প্রোটেক্টাইল নিক্ষেপ করে সেখানে আঘাত হানে। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হিজবুল্লাহ রকেট নিক্ষেপের কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। গত প্রায় 10 মাস ধরে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে নিয়মিত গোলাবিনিময় হচ্ছিল। প্রিয় দর্শক, এই হামলায় 12 জন নিহত এবং অন্তত 29 জন আহত হয়েছে। ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির উত্তরে মাসদাল শামস গ্রামে হামলাটি হয়। এখানে একটি বিশাল দ্রুজ সম্প্রদায় বসবাস করতেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোন স্থান থেকে বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আরও 15 দলকে ঐক্য চাইছে বিএনপি। যুগপৎ আন্দোলনে থাকা নিবন্ধিত ও অনিবন্ধিত 39 দল ছাড়াও ইসলামী, বামপন্থী ও ডানপন্থী আরও 15টি দলের সঙ্গে এ নিয়ে আলোচনা শুরু করেছেন বিএনপির দায়িত্বশীল নেতারা। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রথমে সব দল মিলে একটি যৌথ বিবৃতি দিতে পারে, পরে অভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার কথা ভাবছে বিএনপি। বিএনপি সূত্রে জানা গেছে, গণতন্ত্র মঞ্চের 4 দল, 12 দলীয় জোটের 12 দল, জাতীয়তাবাদী সমমন্বনা জোটের 11 দল, গণতান্ত্রিক বাম ঐক্যের 4টি দল, গণ অধিকার পরিষদ, LDP, গণফোরাম, পিপলস পার্টি, লেবার পার্টি সহ যুগপৎ আন্দোলনে থাকা 39 রাজনৈতিক দল জাতীয় ঐক্য থাকবে। এর বাইরে জামাতে ইসলামী ও ঐক্য থাকছে। তবে জামাতকে সঙ্গে নিয়ে ঐক্যের বিষয়ে গণতন্ত্র মঞ্চে থাকা 2টি দল আরও সময় নিতে চাইছে। এছাড়া চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন, ববি হাজ্জাজের NDM সহ আরও 15টি রাজনৈতিক দলকেও পাশে চাইছে বিএনপি। এর মধ্যে ইসলামী, বাম ও ডানপন্থী রাজনৈতিক দল রয়েছে। বিএনপি একজন দায়িত্বশীল নেতা জানান, জাতীয় ঐক্য গঠনের বিষয় মূলত যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলও একইভাবে আন্দোলনে থাকা সমমনা দলগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাম গণতান্ত্রিক জোট আলাদাভাবে আন্দোলন করবে বলে জেনেছে, তবে তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন স্থায়ী
কমিটির সদস্য যুগান্তরকে বলেন, ইন্টারনেট বন্ধ থাকার কারণে যোগাযোগে সমস্যা হচ্ছে। তারপরও শনিবারে বেশ কয়েকটি দলের সঙ্গে ভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলো বাদে বিরোধী সব দলের সঙ্গেই বিএনপি আলোচনা করবে। যৌথ বিবৃতিতে আসতে পারে কর্মসূচি নিয়েও চিন্তা করা হচ্ছে। তিনি আরো বলেন, ১.৫ শতাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এখনো চলছে নির্যাতন। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হচ্ছে, সেখানে ছাত্র পেলেই ধরে নিয়ে যাচ্ছে। বিএনপি নেতাকর্মীরা কোনো ধরনের নাশকতার সঙ্গে নয়, সিসিটিভি ফুটেজ সহ কোনো কিছুতেই প্রমাণ দেখাতে পারবে না। অথচ বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর দোষ চাপিয়ে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। এটা সভ্য সমাজে হতে পারে না। বর্তমান পরিস্থিতিতে সরকারের পদত্যাগী সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। আমিরাতে বাংলাদেশিদের গ্রেপ্তারে হিউম্যান রাইটসের বিবৃতি। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের অভিযোগে ৫৭ বাংলাদেশিকে যাবজ্জীবন সহ দীর্ঘমেয়াদী সাজা দিয়েছেন দেশটির আদালত। তড়িঘড়ি করে বাংলাদেশিদের এমন সাজার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW। গত ২৪শে জুলাই সংগঠনটি এই বিবৃতি দিয়েছে। রোববার ২৮ জুলাই হিউম্যান রাইটস ওয়াচের ভেরিফাইড ফেসবুকে পেজে এই বিবৃতি প্রকাশ করা হয়। সংযুক্ত আরব আমিরাতে যে কোনো ধরনের বিক্ষোভ অবৈধ। সেখানে যে কোনো ধরনের বিক্ষোভ মিছিলের বিরুদ্ধে সবসময় কঠোর ব্যবস্থা দেখানো হয়। ফলে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় দেশটিতে গত ২১শে জুলাই ৫৭ বাংলাদেশিকে দীর্ঘমেয়াদী কারাদণ্ডে দেওয়া হয়। এর মধ্যে ৩ জনকে যাবজ্জীবন এবং একজনকে ১১ বছর ও ৫৩ জনকে ১০ বছর কারাদণ্ড দেয় আবুধাবির একটি আদালত। হিউম্যান রাইটস ওয়াচ এই বিচারিক কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন করেছে। সংগঠনটি বলেছে, এভাবে বিচারিক কার্যক্রম অপমানজনক। এছাড়া বিচারক কার্যক্রমের ন্যায্যতা এবং যথাযথ প্রক্রিয়া অনুসারে বিষয়টিও বিবৃতিতে উদ্বেগের কথা বলা হয়েছে। সংগঠনটি আরব আমিরাতের গবেষক জয় সিয়া বলেন, যখন ৪৮ ঘন্টারও কম সময়ের তদন্ত শুরু হয়, বিচারও শেষ করা হয়, তখন আসামিদের ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ থাকে না। তিনি এটিকে বিচারিক উপহাস বলে মন্তব্য করেন। বলেন, আমিরাত কর্তৃপক্ষের উচিত অবিলম্বে দণ্ডিত সবাইকে মুক্তি দেওয়া। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, গত ১৯শে জুলাই এবং সমসাময়িক অন্তত ৬টি টিকটক ও এক্স ভিডিও যাচাই করেছে। এসব ভিডিও আবুধাবির আজমাইন এবং দুবাইয়ের আল সাতোয়া এবং টাউন ধারণা করা হয়েছে। এসব ভিডিওতে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ অবস্থান দিয়ে স্লোগান এবং বিক্ষোভ করতে দেখা গেছে। ভিডিওগুলো বিশ্লেষণে বিক্ষোভকারীদের কারো হিংসাত্মক কাজ বা স্লোগানের সহিংসতা উস্কে দেওয়ার মতো ভাষা ব্যবহার করতে দেখা যায়নি বলেও জানিয়েছে সংস্থাটি। কোটা আন্দোলনের ছদ্মবেশে জামাত শিবিরের সন্ত্রাসীরা অনুপ্রবেশ করে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনের ছদ্মবেশে জামাত শিবিরের সন্ত্রাসীরা অনুপ্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ২৮ জুলাই গণভবনে বাংলাদেশের নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্রেবিয়েল মারিয়া সিস্তায়গা ওয়াসহোয়া ডি চিনচুক্রুর সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, জামাত শিবিরের সন্ত্রাসীরা প্রাথমিকভাবে লো প্রোফাইল বজায় রেখে কোটা সংস্কার আন্দোলনে ছদ্মবেশে প্রবেশ করেছিল, কিন্তু পরে তারা বিপজ্জনকভাবে আন্দোলনের সামনে সারিতে চলে আসে। তিনি বলেন, আমাদের সব উন্নয়নের প্রতীক যা জনগণকে স্বাচ্ছন্দ্য ও সুবিধা দিয়েছে সেগুলো ধ্বংসের শিকার হয়েছে। সেনা মোতায়েনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সদস্যরা এই পরিস্থিতিতে সর্বোচ্চ পর্যায়ে ধৈর্য দেখিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের প্রায় ২১ জন এই সহিংসতায় নিহত হয়েছেন। আমি নিহতদের সাহায্য করার সময় দলীয় পরিচয় বিবেচনা করিনি। শেখ হাসিনা বলেন, সহিংসতায় মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বেঁচে থাকা ও জীবিকা নির্বাহের জন্য কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার এবং আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা ও তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এ সময় স্পেনের রাষ্ট্রদূত শান্তি ও সমৃদ্ধির সাথে সেনা মোতায়েন এবং কারফিউ জারির প্রশংসা করে বলেছেন, এখন ধীরে ধীরে সবকিছুর উন্নতি হচ্ছে। শান্তি ও অগ্রগতি নিশ্চিত করতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা তিনি বোঝেন এবং এর প্রশংসা করেন।
শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলে ষড়যন্ত্র ছিল বললেন ওবায়দুল কাদের। কোটা আন্দোলনকে ঘিরে সংহতি পরিস্থিতিতে 19 জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলে ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার রাজধানী তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। বিএনপির প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। ক্ষমতার জন্য লন্ডনে পলাতক তারেক রহমান গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত। এটাই তো তাদের পরিকল্পনা। তিনি বলেন, বিএনপি যখন স্বাধীনতা বিরোধী, দেশবিরোধী, উন্নত বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানিয়ে দিচ্ছে, তাদের আহ্বানে তাদের দোসররা সাড়া দিবে, এটাই স্বাভাবিক। মাথা যেদিকে যাবে লেজও সেই দিকে যাবে, এতে নতুত্বের কিছু নেই। তবে তাদের ঐক্য অগ্নি সন্ত্রাসের ঐক্য, দেশ ও দেশের উন্নয়নের ধ্বংসের ঐক্য। সেনাবাহিনী কোথাও গুলি করেননি বলে দাবি করেন ওবায়দুল কাদের। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কারফিউ দেওয়ার সিদ্ধান্ত দিলেন সেনাবাহিনী নামলো। আমি চ্যালেঞ্জ করে বলছি, সেনাবাহিনী কোথাও একটাও গুলি ছুড়েননি। অথচ অপবাদ দেয়া হচ্ছে আমরা যেন হাজার হাজার মানুষ মেরে ফেলছি। আজকে আমাদের মেরে ফেলা গতকাল শনিবার তালিকায় দেখছে আমাদের 12 জন কর্মী। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নিহত এক নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, এগুলো করেছে আক্রমণকারীরা। আজকে অনেক অনেক কথা বলেন, ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে 15 জনকে। এসবের জন্য কারা দায়ী? তিনি বলেন, শেখ হাসিনা দেখতে যাচ্ছেন বিবেক টানে, হৃদয়ের টানে, আপনাদের মতো মায়া কান্না করতে নয়। বিবেক ও হৃদয়ের টানে তিনি হাসপাতালে যাচ্ছেন। বঙ্গবন্ধু মানুষের জন্য যা করতেন তার কন্যাও সেই সহানুভূতি নিয়ে যাচ্ছেন। কোটা আন্দোলনে মৃত্যুর সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সহিংসতায় এ পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার 28 জুলাই সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, সহিংসতায় কখনো বলা হচ্ছে 500 জনের মৃত্যু হয়েছে, আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সহিংসতায় এখন পর্যন্ত 147 জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্র সহ বিভিন্নভাবে এই তথ্য জানা গেছে। তিনি বলেন, মৃতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। মৃতের সংখ্যা নির্ণয়ে আরও অনুসন্ধান চলছে। নিহতদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন সেটি নির্ধারণের কার্যক্রম চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে নেয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিলেন, সেটি তারা জানিয়েছিলেন। এ কারণে তাদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তার করা হয়নি। নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হওয়ার পরেই তাদের ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা করা হবে।